Hello friends, welcome you all to my YouTube channel AM Study Point. So guys, আজকের এই লেসনে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো WBCS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলোকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের লেসনে বেসিক্যালি আমরা ইন্ডিয়ান ইকোনমিটা লাস্ট 11 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আলোচনা করব 2010 টু 2021। ওকে, সো শুরু করা যাক। তো 2021 এর কোয়েশ্চেন আগে দেখে নিই। তো 2021 এ টোটাল 6টা কোয়েশ্চেন ছিল ইকোনমিক্স থেকে। ওকে, ইন্ডিয়ান ইকোনমি থেকে বেসিক্যালি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লিমিট অফ অ্যানুয়াল টার্নওভার ফর এ স্মল এন্টারপ্রাইজ। তো স্মল এন্টারপ্রাইজ যেগুলো, সেই স্মল এন্টারপ্রাইজ গুলো কোনগুলোকে বলবো? যেসব এন্টারপ্রাইজ 5 কোটি থেকে 50 কোটির মধ্যে বিজনেস, সেগুলোকে আমরা স্মল এন্টারপ্রাইজ বলতে পারবো। ওকে, when was first industrial policy resolution taken? ওকে, প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন কবে নেওয়া হয়েছিল? এটা হবে 1948 এ। which is the direct tax in India? ভারতে দুই ধরনের ট্যাক্স দেখা যায়, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। এই ভ্যাট, জিএসটি, এক্সাইজ এগুলো সব ইনডিরেক্ট ট্যাক্স, বাট ওয়েলথ ট্যাক্স সেটা হলো এক ধরনের ডিরেক্ট ট্যাক্স। ওকে, নাও 4 নম্বর কোয়েশ্চেনে নীতি আয়োগ ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? তো এটা 1 জানুয়ারি তৈরি করা হয়েছিল 2015 সালের। ওকে, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি জিনিসটা হচ্ছে যে কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল। যখন কোনো কমোডিটি বা দ্রব্যমূল্যগুলো ধীরে ধীরে বেড়েই যাবে একই রকম কন্টিনিউয়াস ভাবে, তখন সেটাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ওকে, 6 নম্বর কোয়েশ্চেনে দ্য রেসপন্সিবিলিটি অফ প্রিন্টিং নোটস ইন ইন্ডিয়া লাইজ ইন হ্যান্ড অফ। এর মানে হচ্ছে যে ভারতে যে সমস্ত নোটস বা ডেনোমিনেশন গুলো দেখা যায় সেগুলো কে প্রিন্ট করে? সেই প্রিন্টের দায়ভারিত্ব কার উপর? দায়ভার থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই এর উপর। ওকে, তো এবার 2020 এর কোশ্চেন গুলো দেখে নি। when Indian rupee gets depreciated via US dollar, it usually makes our, এখানে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে যখন রুপি মানে যখন আমাদের ভারতীয় পয়সা ডেপ্রিসিয়েট মানে ওর যে ভ্যালু কমে যায়, ভ্যালু কমে গেলে কি হবে? যে এখানে 4টা অপশন আছে, সেই 4টা অপশনের মধ্যে এটা হবে অ্যান্সার, এক্সপোর্টস চিপার অ্যান্ড ইম্পোর্টস কস্ট ক্লিয়ার হয়ে যায়। এর মানে হচ্ছে যখন ইন্ডিয়ার টাকার দাম কমে যায় তখন কি হয়ে যায়? যা কিছু এক্সপোর্ট করব তখন কম টাকা পাবো। ওকে, এবং যা কিছু ইম্পোর্ট করব আমাদেরকে বেশি টাকা দিয়ে নিয়ে আসতে হবে। তো এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, ইকোনমিক রিফর্ম মেজার্স ইন ইন্ডিয়া ওয়াজ ফর্মালি ইন্ট্রোডিউসড ইন 1991। এই যে এলপিজি, লিবারালাইজেশন এন্ড প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এটা মেইনলি দ্যাট ওয়াজ টেকেন ইন 1991। ওকে, দ্য লার্জেস্ট প্রোডিউসার অফ মিল্ক ইন ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্বের মধ্যে সব থেকে মিল্ক প্রডিউস করে কোন কান্ট্রি? এটা হবে ইন্ডিয়া। দ্য স্লোগান গরিবি হটাও ইজ কয়েন্ড বাই, এটা ইন্দিরা গান্ধী এটাকে মানে কয়েন করেছিল, মানে বলেছিল গরিবি হটাও মিনস যে এরাডিকেট পভার্টি। ওকে, যে পভার্টি আছে মানে মেইনলি দারিদ্রতা আছে সেটাকে হটাতে হবে বিভিন্ন মেজার্সের মাধ্যমে। তো এটা ইন্দিরা গান্ধীর একটা কোটেশন বলতে পারেন। নন পারফর্মিং অ্যাসেটস অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর, তো এই যে এনপিএ, এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সমস্ত লোনস নট রিপেড উইদিন স্টিপুলেটেড টাইম। এর মানে হচ্ছে যে সমস্ত লোনগুলো দেওয়া হয় কাস্টমারকে এবং কাস্টমার টাইমের মধ্যে, সময়ের মধ্যে রিপে করতে পারে না, তখন সেই অ্যাসেটটাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। মানে সেই অ্যাসেটটাকে আর ইউটিলাইজ করতে পারছে না বলে সেটাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেটস। ওকে, demonetization of 500 rupees, 500 and 1000 currency notes was announced on 8 November 2016। ওকে, আমরা জানি 2016 তে 8 নভেম্বর ডেমনিটাইজেশন ঘোষণা করা হয়েছিল। ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংকস টুক প্লেস ইন হুইচ ইয়ার? কোন বছরে ন্যাশনালাইজেশন হয়েছিল 14টা কমার্শিয়াল ব্যাংকের? সেটা হয়েছিল 1969 সালে। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ, বা যেটাকে বলা হয় এইচডিআই, ইজ পাবলিশড বাই, এই যে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কে পাবলিশ করেন? এটা করে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, ইউএনডিপি। দ্য 100 রুপি কারেন্সি, 100 টাকার যে কারেন্সি নোটস ইন ইন্ডিয়া ইজ সাইন বাই, কার সাইন থাকে তাতে? সেটা গভর্নরের থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে গভর্নর থাকে তিনি, তার সাইন থাকে। ওকে,
ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ, এখানে দেখো ইনফ্লেশনটা কি, ইনফ্লেশনটা আগেই বললাম যে কন্টিনিউয়াস রাইজ ইন দ্য প্রাইস অফ কমোডিটি। তো এটা যখন 9%-এর নিচে থাকবে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল ডিজিট। ওকে, সিঙ্গেল ডিজিট এটাকে, এটা অ্যান্সার হবে বি, কারণ ইন্ডিয়ার যে ইনফ্লেশন ইজ স্টিল নট বিয়ন্ড 10%। ওকে, গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বাই হুইচ ফাইন্যান্স মিনিস্টার? তো অরুণ জেটলি জিএসটি কে তিনি ইন্ট্রোডিউস করেছেন অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর টু ইন্ডিয়াস জিডিপি ইজ অ্যারাউন্ড 60%। নাও সার্ভিস সেক্টরটা কি? সার্ভিস সেক্টর বলতে আমরা জানি কটা সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, যেটাই হচ্ছে সার্ভিস সেক্টর, এবং কোয়াটারনারি অ্যান্ড কুইনারি। তো এই যে সার্ভিস সেক্টর এটা প্রায় অ্যাকাউন্ট করে 60% জিডিপিতে ইন্ডিয়ার। ওকে, farmer suicide in India is viewed as an outcome of agricultural distress। অ্যান্সার এটা দেখো, এই কোশ্চেনটা আছে যে আমাদের ভারতবর্ষে যে একটা প্রমিনেন্ট প্রবলেম ফার্মার সুইসাইড, কৃষকের যে কৃষকদের আত্মহত্যা, সেটা কিন্তু মেইনলি এগ্রিকালচারাল ডিস্ট্রেস, মানে যে এগ্রিকালচারে মানে কৃষিকাজের যে বিভিন্ন সমস্যার জন্য, সমস্যাজনিত কারণে কিন্তু তারা সুইসাইড করে। আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন হুইচ সেক্টর? দেখো ভারতে অর্গানাইজ সেক্টর আছে, আনঅর্গানাইজ সেক্টর আছে, এবং দুটো সেক্টরেই কিন্তু মেইনলি এই আনএমপ্লয়মেন্ট দেখা যায়। ওকে, বোথ অর্গানাইজ সেক্টর অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টরে। হেড কাউন্ট রেশিও ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ আ মেজার অফ, কিসের মেজার হিসাবে এটা ইউজ করা হয়? এটা হচ্ছে পভার্টি বা দারিদ্রটা, মানে দারিদ্র যে মাপানো হয়, মেজার করা হয়, সেটাকে মেজার করার একটা ওয়ে। দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস and GDP at factor cost। ওকে, তো এখানে একটা দেখো জিডিপিটা কি? জিডিপি হচ্ছে টোটাল প্রোডাকশন, একটা ডোমেস্টিক একটা পার্টিকুলার দেশের টোটাল প্রোডাকশনটাই হচ্ছে জিডিপি। এবার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস বলতে যে প্রাইসে মেইনলি কনজিউমার কি করে, যে জিনিসটা কেনে, তো সেটাই হচ্ছে মার্কেট প্রাইস। আর ফ্যাক্টর কস্ট কোনটা? ফ্যাক্টর কস্ট হচ্ছে যেই টাকা প্রয়োজন হয় সেই জিনিসটাকে তৈরি করতে। আমি দেখো একদম অ্যাজ সিম্পল ভাষায় বলছি, ইকোনমিক্সের কথা কিন্তু আমি ইকোনমিক্সের টার্ম ইউজ করছি না। ওকে, যে টাকার প্রয়োজন হয়, যেটুকু মূলধন প্রয়োজন হয় সেই পার্টিকুলার জিনিসটাকে তৈরি করতে। তো যখন তৈরি করার পর যদি ইনডিরেক্ট ট্যাক্স, যে ট্যাক্স আমরা পেমেন্ট করি যখন আমরা মার্কেটে যে কোনো জিনিস দ্রব্য কিনি, একটা সরিষার তেলের প্যাকেট কিনতে গেলেও কিন্তু সেখানে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তো সেই সরিষার তেলের প্যাকেটটা তৈরি করতে যত টাকা খরচ হয় তার সাথে যদি ইনডিরেক্ট ট্যাক্স যেটা বসিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এখানকার ডিফারেন্সটা কি? ইনডিরেক্ট ট্যাক্স। তো এটা ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে ওটাও ডিফারেন্স। ইনডিরেক্ট ট্যাক্স যদি এই জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্টের সাথে যুক্ত করি তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হয়ে যাবে। এবার WBCS প্রিলিমিনারি কোয়েশ্চেন 2019 নিয়ে, পিসিএ স্ট্যান্ডস ফর, পিসিএর ফুল ফর্ম কি? এটা হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা একটা ব্যাংকের মেজার, যখন বেশ কিছু কমার্শিয়াল ব্যাংক বিভিন্ন প্রবলেম ফেস করে তখন সেটা অ্যাকশনটা নেওয়া হয়। ওকে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম। এই যে RCEP, এই জিনিসটা কি? এটা দেখো এখানে বেশ কিছু অপশন আছে। ইট ইজ অ্যান ইকোনমিক কোঅপারেশন ফর দ্য চাইনা লেড ফ্রি ট্রেড, ইট ইজ এ কাউন্টার অপারেশন ফর দ্য আমেরিকা লেড ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। তো এই যে এই দুটো স্টেটমেন্ট আছে, ফার্স্ট 1 and 2, এই দুটো হচ্ছে কারেক্ট এই কোশ্চেনে। ওকে, ইন দ্য লেটেস্ট এজে অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019, 2019 এর যে এজে অফ ডুইং বিজনেস, এজে অফ ডুইং বিজনেসটা কি? যে কত মানে ইজিলি সেই যে আই মিন সেই দেশে বিজনেস করা যায় উইদাউট এনি ডিফিকাল্টিস, উইদাউট এনি অবস্টাকল, সেটাই একটা ইন্ডেক্সে কি করা হয়, একটা ইন্ডেক্স পাবলিশ করা হয়। সেই ইন্ডেক্স পাবলিশ করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, ইন্ডেক্সটা পাবলিশ করে ওয়ার্ল্ড ব্যাংক। সেই 2019-এ ভারতের র্যাঙ্ক কত? ভারতের 2019-এর ভারতের র্যাঙ্ক হচ্ছে 77th, আর যেটা 20-তে হয়ে গেছে 63। ওকে, হোয়াট ইজ ECF? এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। এবং 2018-এর কোয়েশ্চেনগুলো দেখে নিই। ফিসক্যাল ডেফিসিট কি? তো ফিসক্যাল ডেফিসিট দেখো আগে জেনে নিতে হবে যে ফিসক্যাল ডেফিসিটটা কি। ফিসক্যাল ডেফিসিটটা হচ্ছে যে গভর্নমেন্টের যা ইনকাম এবং যা এক্সপেন্ডিচার, ইনকাম এবং এক্সপেন্ডিচার মানে কি? খরচ, এর মধ্যে যে ডেফিসিটটা, ধরো তুমি 5 টাকা আয় করছো, 10 টাকা ব্যয় করছো, তাহলে ডেফিসিট কত হবে? 5 টাকা। তো সিমিলারলি এটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট, কার? গভর্নমেন্টের। ওকে, তো এখানে সবগুলো স্টেটমেন্ট কিন্তু কারেক্ট। আমরা একটু পড়ে নেব, দেখে নেব। রেভিনিউ রিসিপ্টস প্লাস ক্যাপিটাল রিসিপ্টস,
only recoveries of loan and others minus total expenditure। তো এই যে revenue receipts and capital receipts এই দুটো হচ্ছে ইনকাম, এই ইনকাম থেকে যদি টোটাল এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিই তাহলে সেটাই হয়ে যাবে ফিসক্যাল ডেফিসিট। তো এটা সত্য। বাজেট ডেফিসিটস প্লাস গভর্নমেন্টস মার্কেট বরোয়িং অ্যান্ড লায়াবিলিটিস, তো এইগুলো সবই ফিসক্যাল ডেফিসিট। কেন বাজেট ডেফিসিট মানে কি, যে বাজেটে ক টাকা আমি, যে বাজেট আমি করছি সেই বাজেটে ক টাকা ইনকাম করছি এবং বাজেটের দ্বারা ক টাকা খরচ করছি, তো যেটা বাজেট ডেফিসিট পড়ছে সেটাও ফিসক্যাল ডেফিসিটের মধ্যে আসছে। এবং গভর্নমেন্টস মার্কেট বরোয়িং মানে গভর্নমেন্ট যে মার্কেট থেকে বিভিন্ন ধার নেই এবং লায়াবিলিটিস সেগুলোও কিন্তু ফিসক্যাল ডেফিসিটে পড়ছে, তো এটাও ট্রু। প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্টস, প্রাইমারি ডেফিসিট মানে যে সমস্ত ডেফিসিটকে বোঝায় মেইনলি যে সমস্ত ইন্টারেস্ট বা বিভিন্ন লোনের যে পেমেন্ট ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় সেটাই হচ্ছে প্রাইমারি ডেফিসিট। তো এটাও কিন্তু ফিসক্যাল ডেফিসিটের পার্ট। তো এ বি সি সবগুলো কিন্তু সঠিক হবে। ওকে, which of the following organization released agricultural marketing and farm friendly reforms index? এটা নীতি আয়োগ রিলিজ করেন যে এগ্রিকালচারাল মার্কেটিং এন্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স। ওকে, expenditure for public administrations falls under নন প্ল্যান এক্সপেন্ডিচার। দেখো বাজেটে দুই ধরনের এক্সপেন্ডিচার হয়, একটা প্ল্যান এক্সপেন্ডিচার, একটা নন প্ল্যান এক্সপেন্ডিচার। তো যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খরচ করা হয় সেটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? ওকে, গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে কোনো একটা পার্টিকুলার কান্ট্রির যে সিটিজেন কি কতটা ইনকাম করছে, সেই সিটিজেন গুলো যে শুধুমাত্র দেশেই থাকবে এমন না, দেশের বাইরেও থাকতে পারে। কান্ট্রির সেই সিটিজেন গুলো দেশের বাইরেও যা ইনকাম করছে সেটাও কিন্তু ইনক্লুড করা হয়। তাহলে দেখো এখানে যে অ্যানসারটা হবে নিট ফরেন ইনভেস্টমেন্ট, তো ফরেন যেগুলো ইনভেস্টমেন্ট সেটাকে কিন্তু ইনক্লুড করা যাবে না, বিকজ দোজ ইনভেস্টমেন্ট আর নট ডান বাই দ্য সিটিজেন অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি। ওকে, কারণ সেই ইনভেস্টমেন্টটা সেই সিটিজেন যে কান্ট্রির জিএনপি আমরা মেজার করছি সেই কান্ট্রির সিটিজেনদের নয়, তার জন্য নিট ফরেন ইনভেস্টমেন্টটা ধরা হবে না। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস, তো এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা কি? ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা মানে এর মানে হচ্ছে যে বিশেষ করে যারা পোর সেগমেন্ট আছে আমাদের সোসাইটির যে গরিব স্তরের মানুষগুলো, তাদেরকে যেন বিভিন্ন রকম ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ফ্যাসিলিটি গুলো দেওয়া যায়, ব্যাংকের বিভিন্ন ফ্যাসিলিটি, তো সেই কনসেপ্টটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। হ্যাঁ, ওকে, তো ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে বেসিক্যালি যে এই স্টেটমেন্ট গুলো আছে, গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার and an easily accessed and speedy grievance redressal process and expanded efforts on financial literacy। দেখো এর মানেগুলো আমি বলে দিই। গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার্স, অনেক সময় কি হয় যে ব্যাংকের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যাংকে মানে বিশেষ করে গরিব সেকশনের মানুষগুলো তাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, তার জন্য তাদেরকে প্রোটেকশন প্রদান করা হবে, প্রোভাইড করা হবে। অ্যান্ড ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিড্রেসাল প্রসেস, মানে যে কোনো সমস্যার সমাধান যেন খুব তাড়াতাড়ি হয় সেটা মাথায় রাখতে হবে। তো ওটা একটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ফিচার্স। অ্যান্ড এক্সপ্যান্ডেড এফর্টস অন ফাইন্যান্সিয়াল লিটারেসি। ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কি, যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন লোন এভরিথিং এর যে নলেজ, সেই নলেজগুলো যেন তাদেরকে আরো বেশি বেশি করে দেওয়া যায়। ওকে, তো অল অফ দ্য অ্যাবভ হবে। দ্য সেকেন্ড মিটিং অফ দ্য গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজড ওয়ান, তো গভর্নিং কাউন্সিল যে নীতি আয়োগের আছে তার সেকেন্ড মিটিং এমফাসাইজ মানে কিসের উপর জোর দিয়েছিল, সেটা হবে এরাডিকেশন অফ পভার্টি। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা কি করে, এরাডিকেট মানে হচ্ছে কি করে দূরীকরণ, ওকে, দূর করা যায়। অ্যান্ড states unite should be the focus of all development efforts। আর একটা জিনিস হচ্ছে যে যত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট গুলো যেন স্টেট যে আছে আমাদের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো যেন একসাথে কাজ করে। ওকে, ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি? ওকে, কোন দেশ থেকে ইন্ডিয়া ভারতবর্ষ বেশি সব থেকে ইম্পোর্ট করে? ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা। কোন দেশ থেকে সব থেকে বেশি গোল্ড আমদানি করে? সেটা হচ্ছে সুইজারল্যান্ড। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড, তো এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কি ইনক্লুড করে না? এখানে চারটে আছে, ডিফেন্স এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিস অ্যান্ড এক্সপেন্ডিচার অন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস অ্যান্ড গ্রান্ট টু স্টেটস। তো এখানে যে ডিফেন্স এক্সপেন্ডিচার আছে ইটস নট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। ওকে,
এবার 2017 সালের কোয়েশ্চেনগুলো দেখব। দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান, তো সার্ভিস সেক্টর কিন্তু আমরা দেখলাম 2019 কিন্তু এটা মোর দ্যান 60% কন্ট্রিবিউট করছে, কিন্তু 2017 সেটা ছিল 50%। ওকে, মানে কত পার্সেন্টেজ তার জিডিপিতে কন্ট্রিবিউশন আছে। ওকে, ইন দ্য ওয়েক অফ দ্য স্টকহোম কনফারেন্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ দ্য ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ইন হুইচ ইয়ার, তো কোন সালে ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন, সেটা 1972 সালে। দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার, এটা 1990 সালে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। দ্য সেকেন্ড 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন, ওকে, তো সেকেন্ড 5-year প্ল্যান সেটা হচ্ছে মেইনলি মহলানবিশ মডেলও বলা হয়। ওকে, the unorganized sector of India is characterized by, unorganized sector যেখানে যে সমস্ত সেক্টরে কোনো রকমের সিকিউরিটি থাকে না ওয়ার্কারদের, সেটা হচ্ছে মোর কারেন্সি ট্রানজাকশন হচ্ছে এই সেক্টরের একটা মেন ক্যারেক্টারিস্টিক্স। মোর দেন 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ডিপেন্ড অন, তো 50%, দেখো আমি আগে একটু বললাম যে যে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো মোট 5 রকমের: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি এন্ড কুইনারি। ওকে, তো সেক্ষেত্রে প্রাইমারি সেক্টরে কিন্তু মোর দেন 50% মানুষ ভারতবর্ষের কি করে এঙ্গেজ আছে। 50%, more than 50% people are depending on primary sector for their livelihood, তাহলে এটা হবে primary sector। okay, the largest contributor to gross domestic savings of India is the household sectors, যে সেভিংস হয় gross domestic savings তার কিন্তু largest contributor হচ্ছে the household sector। In India, non-agricultural income tax is levied by center and shared by the states, মানে non-agricultural যেগুলো ট্যাক্স, সেই ট্যাক্স গুলো মেইনলি সেন্টার কি করে, ইম্পোজ করে, কিন্তু তার যে টাকা ট্যাক্সের যে ইনকাম হয় সেটা সেন্টার এবং স্টেট দুটোই কিন্তু কি করে নেই, ভাগ করে নেই। In India, the repo rate is announced by, repo rate এটা একটা ব্যাংকের টুল, হ্যাঁ, ব্যাংক বিভিন্ন রকম ভাবে তার মানিটা যে ওদের লিকুইডিটি ফ্লেক্সিবল করার জন্য এটা একটা করে, তো এগুলো একটু আলাদা কনসেপ্ট, এই কনসেপ্টগুলো বলতে গিয়ে আবার অন্যরকম ভাবে আলোচনা করতে হবে। তো জাস্ট মনে রেখো, রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2006। ওকে, তো এই 2005 সালে অ্যাক্টটা কিন্তু কি পার্লামেন্টে পাস করা হয়েছিল। ওকে, and came into force in 2006, 5 সালে পার্লামেন্টে পাস হয়েছিল, কিন্তু 2006 সাল থেকে কি হয়েছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল। ইকোনমিক রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, 1991 ইকোনমিক রিফর্মস ইন্ট্রোডিউস করা হয়েছিল। এগমার্ক ইজ রিলেটেড টু এগ্রিকালচারাল মার্ক, এগ্রিকালচারাল মার্ক মানে হচ্ছে যে এগ্রিকালচারাল গুডস গুলো আছে তার যে কোয়ালিটি সেটা চেক করার জন্য এটা এই মার্কটা দেওয়া হয়, এটা মেইনলি এগ্রিকালচারাল গুডস এর সাথে যুক্ত আছে। ওকে, দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট, ফিমা অ্যাক্ট বলা হয়, 2004 সালে এটাকে পাস করা হয়েছিল পার্লামেন্টে। তো এই 2004 সালের ফিমা অ্যাক্ট মেইনলি কিসের জন্য পাস করা হয়েছিল, কিসের জন্য, ওয়াই ওয়াজ ইট ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট, দ্য রিজন বিং টু রিডিউস রেভিনিউ ডেফিসিট, যে রেভিনিউ ডেফিসিট আছে সেটাকে কমানোর জন্য, টু রিডিউস ফিসক্যাল ডেফিসিটকে কমানোর জন্য, টু এনশিওর দ্যাট পাবলিক ডেট ডাজন্ট এক্সিড 50% অফ দ্য জিডিপি, মানে পাবলিক ডেট মানে হচ্ছে কি, পাবলিকের যে ধার, ডেট মানে হচ্ছে ঋণ, সেই ঋণটা যেন টোটাল জিডিপির 50% এর বেশি না হয়ে যায়। ওকে, তো অল অফ দি অ্যাবভ হবে অ্যান্সার। দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাচুটরি রিকগনিশন ইন 1992 অন দ্য রিকমেন্ডেশন, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটাকে স্ট্যাচুটরি রিকগনিশন দিয়েছিল কোন কমিটির রিকমেন্ডেশনে, সেটা হচ্ছে দ্য নারাসিমন কমিটি। ওকে, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার, 1935। 2016 সালের কোয়েশ্চেন গুলো, ইন্ডিয়াস টোটাল এক্সপোর্টস অফ আইটি আইটেমস, আইটি ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি আইটেমস এন্ড বিপিও সার্ভিস গ্রিউ বাই হাউ মাচ ইন 2014-15, এই বছরে 14.8% বেড়েছিল। ওকে, which is not the short term priorities of RBI as per the annual report of RBI 2014 and 15, এটা হবে দেখো which is not the short term priorities, তো শর্ট টার্ম প্রায়োরিটিজ আর একটা লং টার্ম প্রায়োরিটিজ আছে। তো এখানে এনশিওর ক্রেডিট টু পিএসইউ মানে হচ্ছে পাবলিক সার্ভিস আন্ডারটেকিংস, তো এগুলোকে যেন
ঠিকমতো ক্রেডিট দেওয়া হয়। ক্রেডিট মিন্স তাদেরকে যথাযথ টাকা বা মূলধন প্রয়োগ করা হয়, তারা যেন ঠিকঠাক ভাবে পাবলিক সার্ভিস আন্ডারটেকিং বলতে যেগুলো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গভর্নমেন্ট ওন করে, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার কি করে, ওন করে, তো সেগুলোকে ঠিকঠাক ক্রেডিট দেওয়া। Which country stood second with respect to foreign direct investment flow to India during 13-14? 2013-14 সালে কোন কান্ট্রি সব থেকে বেশি এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছিল ইন্ডিয়াতে? ওকে, সেটা হলো মরিশাস। Which sector is estimated highest with respect to FDI during 2014-15? তো কোন সেক্টরে সব থেকে বেশি এই এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছিল 2014-15 সালে? সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ওকে, দেন দ্য গ্রস ফিসক্যাল ডেফিসিট ইন 2014-15 as percent to জিডিপি অফ ইন্ডিয়া। তো গ্রস ফিসক্যাল ডেফিসিট কত ছিল? তো গ্রস ফিসক্যাল ডেফিসিট 2014-15 সালে এখানে যে অপশনগুলো আছে 6.95% and 3%, এগুলো একটাও হবে না। আমি এই মুহূর্তে আমি তোমাদের এক্সাক্ট এটা আমি বলতে পারছি না, বিকজ অনেক দিনের বলে আমার এক্স্যাক্টলি মনে নেই। কেমন? The Planning Commission of India had introduced the decentralized planning in the country for the first time in India during which 5-year plan? তো দেখো এখানে বলছে the decentralized প্ল্যানিংটা কি? ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং মানে হচ্ছে যে প্ল্যানিং এর মাধ্যমে প্ল্যানিংটা একদম নিচু লেভেলে চলে যায়, not only in district level but also in subdivision level and block level ও যেন চলে যায়, তো সেটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। তো সেই ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংটা মেইনলি 5th year প্ল্যানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এখানে যেহেতু 8 নেই তার জন্য নান অফ দ্য অ্যাবভ অপশন হবে। ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস ফ্রম, তো অ্যানুয়াল প্ল্যানস বলতে বোঝায় এক বছরের জন্য প্ল্যান। এটা 1966 সাল থেকে 1966 সাল থেকে 1969 অবধি তিনটে পরপর we had a annual plan, we had 3 annual plan, not a single plan. Okay, during first 5-year plan the national income was increased by 18%. How many finance commission have submitted report so far? কতগুলো ফাইন্যান্স কমিশন এখন অবধি রিপোর্ট সাবমিট করেছে? 12. Okay, which of the following taxes is within the jurisdiction of central government? তো সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে কোন কোন ট্যাক্স গুলো আছে? এর মধ্যে কর্পোরেশন ট্যাক্স আছে, প্রফেশনাল ট্যাক্স আছে, ল্যান্ড রেভিনিউ এন্ড এক্সাইজ অন অ্যালকোহলিক লিকুইড। তো এর মধ্যে কর্পোরেশন ট্যাক্সটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিসডিকশনে আসছে। ওকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন 1952। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে তৈরি করা হয়েছিল। 2015 সালের কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপেরিয়েন্স 2 সাকসেসিভ ওয়ার্স? কোন 5-year প্ল্যানে, এটা হচ্ছে 3rd 5-year প্ল্যানে কি হয়েছিল? ইন্ডিয়া উইটনেস মানে হচ্ছে যে এক্সপেরিয়েন্স করেছিল দুটো সাকসেসিভ মানে পরপর যুদ্ধ। ওকে, একটা পাকিস্তানের সাথে আর একটা চায়নার সাথে। ওকে, দ্য ফার্স্ট প্ল্যান হলিডে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া covered the period of 1966 to 1969। তো এই সময়ে there was no 5-year plan, কোনো 5-year plan ছিল না। তো সেই মুহূর্তে কি হয়েছিল? এটাকে প্ল্যান হলিডে বলা হয়। ওকে, প্ল্যান হলিডে কারণ we had 3 consecutive 1-year প্ল্যান, এক বছরের করে 3 বছর পরপর প্ল্যান ছিল। তার জন্য যেহেতু এখানে কোনো রকমের 5-year প্ল্যান ছিল না, তার জন্য এটাকে প্ল্যান হলিডে বলা হয়। দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ডিকেড অফ 1960s, যেটাকে আমরা কি বলি? গ্রিন রেভলিউশন। ওকে, অ্যান্ড ইকোনমি মে বি অ্যানালাইটিক্যালি ক্লাসিফাইড ইনটু প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। দেখো এই তিনটে সেক্টরে ভাগ করা যায়, যেহেতু এখানে কোনো রকম অপশন নেই কোয়াটারনারি আর কুইনারি, তার জন্য এখানে অপশন না থাকে, কিন্তু যদি অপশন থাকে কোয়াটারনারি আর কুইনারি তাহলে সেটা 5টি ভাগ হবে যে কোনো ইকোনমিকে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য চিফ অ্যাডভাইজারি বডি অন দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট? তো ভারতে যে সমস্ত ট্যাক্সগুলো কালেক্ট করা হয় সেই কালেকশনের শেয়ার মানে কত টাকা কে রাখবে, কোন স্টেটকে কত টাকা দিতে হবে সেটা ফিক্স কে করে, সেটা অ্যাকচুয়ালি রিকমেন্ড করে দ্য ফাইন্যান্স কমিশন। ওকে, দ্য ফাইন্যান্স কমিশন, অ্যান্সার উড বি বি। দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট ভিলেজ লেভেল ইজ কল্ড প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। এখানে আরো আছে ডিস্ট্রিক্ট এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, স্টেট এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি। Peasants farming means the cultivator is the land owner. Okay, NABARD is associated with rural development. NABARD,
এই নাবার্ড হচ্ছে একটি ব্যাংক যেটা রুরাল ডেভেলপমেন্ট বিশেষ করে এগ্রিকালচারের উপর ফোকাস করে আর কি। ইফ দ্য রুরাল ল্যান্ডলর্ড অলসো সাপ্লাইজ রুরাল ক্রেডিট টু দ্য টিন্যান্টস ইট ইজ কল্ড সেমি ফিউডালিজম। মানে রুরাল ল্যান্ডলর্ড মানে যেগুলো জমিদার আর কি গ্রামে যদি সাপ্লাই করে কি ক্রেডিট মানে তাদেরকে কি দেয় ঋণ দেয়, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হয় সেমি ফিউডালিজম। ওকে আমরা জানি ফিউডালিজম কি, তো সেটাকে এক্স্যাক্টলি ফিউডালিজম বলতে পারবো না, সেটাকে সেমি ফিউডালিজম বলতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম আইডিবিআই, আইএফসিআই অ্যান্ড এসএফসিএস। তো এই সবগুলো সমস্ত ইনস্টিটিউশন থেকে এগুলো থেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট পাওয়া যায়। The railway budget of India is separate from union budget. ওকে অ্যাকচুয়ালি কি দেখো আগে কি হতো, এখন কিন্তু বর্তমানে 2020 পর কিন্তু রেলওয়ে বাজেট অ্যান্ড নর্মাল বাজেট যেটা হয় দ্যাটস বিন সেপারেটেড, দ্যাট ওয়াজ সেপারেটেড বিফোর 2020। 2020 সালের আগে কিন্তু সেগুলো সেপারেট ছিল, বাট নাও কি হয়েছে রেলওয়ে বাজেট এবং নর্মাল বাজেটটাকে একসাথে করে দেওয়া হয়েছে, কিন্তু আগে সেটা সেপারেট বাজেট ছিল। ওকে তারপরে হাউ মেনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ওয়্যার ন্যাশনালাইজড ইন 1969? 1969 এ কতগুলো ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল? 14টা ব্যাংকে। দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড বাই, মনিটারি পলিসি মানে হচ্ছে ভারতের যে ইকোনমিক সিস্টেমের যে সমস্ত পলিসিগুলো মেইনলি সেটা ফিক্স করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ইন হুইচ ইয়ার? 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। দ্য অন রুপি কারেন্সি নোটস অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখো একটা জিনিস, যত সমস্ত নোটস আছে সবগুলোই কিন্তু আরবিআই ইস্যু করে, কিন্তু 1 টাকার ডলার নোটস গুলি মেইনলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইস্যু করে, এটা কিন্তু মাথায় রেখো কেমন। হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন হুইচ 5-year প্ল্যান? হেভি ইন্ডাস্ট্রি মেইনলি সেকেন্ড 5-year প্ল্যানে কিন্তু গৃহীত হয়। ওকে দ্য এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস অফ ইন্ডিয়া। দ্য এক্সিম ব্যাংক মানে হচ্ছে এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস অফ ইন্ডিয়া। মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ লেস দ্যান, দেখো মার্জিনাল ওয়ার্কার্স কাকে বলা হয়? মার্জিনাল ওয়ার্কার্স বলা হয় যে সমস্ত মানুষ একটা সেন্সাস ইয়ারে 183 দিনের কম কাজ পায় তাদেরকে মার্জিনাল ওয়ার্কার বলা হয়। 2014 সালের কোয়েশ্চেন, if withdrawal of a worker from unemployment does not create any output loss this situation is called as disguised unemployment। দেখো আনএমপ্লয়মেন্ট অনেকগুলো হয়, অনেক রকমের হয়। তো আনএমপ্লয়মেন্ট যেখানে ধরো 10 জন কাজ করছে কিন্তু 5 জন থাকলেই হবে, তো 5 জন এক্সট্রা কাজ করছে কিন্তু সেই 5 জনকে যদি আমরা ওখান থেকে সরিয়ে নিই তবুও সেই কাজের কোনো ব্যাঘাত ঘটছে না, এর মানে সেখানে প্রয়োজন 5 জন কিন্তু আছে 10 জন, তো সেই 5 জন যে এক্সট্রা আছে সেটাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মেজর পার্ট অফ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ ক্যারেক্টারাইজড বাই স্মল সাইজ ফার্ম। বেশিরভাগ ভারতের এগ্রিকালচারটাই কিন্তু দেখবে ছোট 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 ল্যান্ডে বাইফার্কেট হয়ে আছে, তারা ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, তো সেটাকে তার জন্য বলা হয় স্মল সাইজ ফার্ম। ল্যান্ড রিফর্মস লার্জলি বেনিফিটেড দ্য ইকোনমিক কন্ডিশন অফ বার্গার্ডার্স। ওকে তো যারা বর্গদাস তাদেরকে ল্যান্ড রিফর্মস লার্জলি বেনিফিট করেছিল ইকোনমিক কন্ডিশনকে। ওকে টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিজ ইনক্লুড ইনফ্রাস্ট্রাকচার, এখানে দেখো 4টা অপশন আছে, কটেজ ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিজ। তো এই কটেজ ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে হচ্ছে সেকেন্ডারি সেক্টর, মাইনিং অ্যাক্টিভিটিজ এটা প্রাইমারি সেক্টর, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। Plan finance creates increase of money supply if there is increase in loan from commercial bank. Okay, in order to control inflationary price rise, Reserve Bank directs bank to ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও। দেখো এই ক্যাশ রিজার্ভ রেশিওটা কি, যে একটা ব্যাংকে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে একটা পার্টিকুলার টাকা বা অ্যামাউন্ট আরবিআই এ জমা রাখতে হয়, সেই আরবিআই জমা রাখতে হয় যখন কি হয় ইনফ্লেশনারি মানে ইনফ্লেশনটা বেড়ে যায়, মুদ্রাস্ফীতি হয়, তখন কি হয় সেই ক্যাশ রিজার্ভ রেশিওটাকে কি করা হয় বাড়িয়ে দেওয়া হয়, তার ফলে যে এক্সট্রা লিকুইডিটি আছে এক্সট্রা ক্যাশ আছে মার্কেটে সেটা কিন্তু ব্যাংকে চলে আসে এবং অটোমেটিক ভাবে এভাবে কি হয় যে প্রাইসটাকে কমানোর চেষ্টা
চেষ্টা করা হয়, কারণ যখন মার্কেটে বেশি টাকা থাকবে এবং কম কমোডিটি থাকবে তখন কিন্তু সেই জিনিসগুলোর দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে, এবং যখন সেই টাকাগুলোকে এক্সট্রা লিকুইডিটি গুলোকে কি করা হয়, অ্যাবজর্ব করা হয়। অ্যাবজর্ব করে কিভাবে, ক্যাশ রিজার্ভ রেশিওর মাধ্যমে, ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর কে বাড়িয়ে দেয়, তখন কিন্তু অটোমেটিক্যালি ইনফ্লেশনটা কমে যায়। ওকে, পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট ইন্ডিয়া এন্টার্ড ইনটু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম বাই, এখানে কোনটা ফলস স্টেটমেন্ট আছে, তো ইম্পোর্ট লিবারালাইজেশন, ওপেনিং অফ ডোমেস্টিক মার্কেট টু দ্য ওয়ার্ল্ড ট্রেড, ডিভ্যালুয়েশন অফ এক্সচেঞ্জ রেট, এগুলো সবগুলোই সঠিক, কিন্তু ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশন বাড়ানো হয়নি, দিস ইজ টোটালি ফলস। তো এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি ক্রিয়েটস ইনক্রিজ ইন দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম। তো ব্ল্যাক মানিটা কি, যে সমস্ত মানি হুইচ এভেডস দ্য ট্যাক্স, কারণ ট্যাক্স পে না করার টাকাই হচ্ছে ব্ল্যাক মানি। তো এইরকম ভাবে ট্যাক্স পে না করে যদি ব্ল্যাক মানি ক্রিয়েট কি করে হবে, এর ফলে ইনকাম ইনইকুয়ালিটি প্রচুর হারে বেড়ে যাবে। ওকে, ইনকাম ইনইকুয়ালিটি কেন, কারণ তুমি 5 লাখ টাকা ইনকাম করছো, কেউ 5 কোটি টাকা ইনকাম করছে, হি ইজ নট পেইং ট্যাক্সেস। ওকে, কিন্তু তুমি 5 লাখ টাকা ইনকাম করেও তুমি ট্যাক্স পে করছো, আর ও কিন্তু 5 কোটি টাকা ইনকাম করেও ট্যাক্স পে করছে না। তো এভাবে যে ইনইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু ইজিলি বেড়ে যাবে। World Trade Organization WTO directed LDCs including India to increase liberalization cooperation in foreign trade sector. Which one of the following sector of Indian economy is state owned? Okay, and its service sector is public enterprise. এর মানে হচ্ছে যে কোন সেক্টরটাকে মেইনলি স্টেট মানে রাজ্য দেখাশোনা করে, এটা ইরিগেশন, কিন্তু ওর যে সার্ভিস সেটা কিন্তু পাবলিক এন্টারপ্রাইজ। ওকে, এটা মেইনলি স্টেট দেখাশোনা করে ইরিগেশনটাকে। ওকে, নিউ এগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি ক্রিয়েটেড স্পেশাল বেনিফিটস ফর বিগ ক্যাপিটালিস্ট ফার্মার্স। ওকে, যে নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি হয়েছে, এগুলো মেইনলি সুইটেবল কাদের জন্য, বিগ ক্যাপিটালিস্ট ফার্মার। অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচারাল ক্রেডিটস, মানে এগ্রিকালচারাল ক্রেডিটস মানে এগ্রিকালচারাল লোন দেয়, তো সেই লোনের সব থেকে মেন ব্যাংকটা কি, মেন ব্যাংকটা দেখো হচ্ছে নাবার্ড। ওকে, আরবিআই ও লোন দেয়, স্টেট ব্যাংক অফ লোন দেয়, সরি আরবিআই এখানে লোন ডিরেক্টলি দেয় না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেয় ইনডিরেক্টলি, কিন্তু মেন যেটা ব্যাংক সেটা হচ্ছে নাবার্ড। ওকে, নাবার্ড হচ্ছে মেন বা অ্যাপেক্স ব্যাংক যেটা এগ্রিকালচারাল ক্রেডিট প্রদান করে। ওকে, তারপরে ফাইন্ড আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম নিডস a fall in government budget deficit, increase in profitability of economic sector, reduce inflationary pressure, increase in the balance of payment of deficit। দেখো বিওপি, ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট, এটা একটা আলাদা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টগুলো একটা জিনিস যে মাথায় রেখো, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদেরকে অবভিয়াসলি বুঝতে হবে, কারণ ইকোনমিক্স এমন একটা জিনিস, জাস্ট গোয়িং থ্রু অল দোজ কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর কিছু তুমি যেগুলো কোয়েশ্চেন পড়ে কিন্তু ইকোনমিক্স ঠিকঠাক ভাবে বোঝা যায় না। তো আমি রিকোয়েস্ট করব যে তোমরা যে কোনো উপায়ে, যে কোনো ভাবে এই ধরনের মানে কনসেপ্ট গুলোকে তোমরা ক্লিয়ার করে নাও। ওকে, স্ট্রাকচারাল রিফর্ম অফ ফাইন্যান্সিয়াল পলিসি নিডস, এখানে দেখো স্ট্রাকচারাল রিফর্মস, ফাইন্যান্সিয়াল পলিসির জন্য কোন ধরনের স্ট্রাকচারাল রিফর্মস দরকার, এখানে কিন্তু নান অফ দ্য অ্যাবভ আছে, মানে কোনোগুলোই ঠিক না। এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও টু ইনক্রিজ এন্ড সিআরআর টু ফল, এটা কিন্তু ভুল। বোথ এসএলআর সিআরআর টু ইনক্রিজ, কাট ডাউন দ্য এজে লোন টু প্রায়োরিটি সেক্টর। দেখো এখানে এই যে কনসেপ্টগুলো আছে এসএলআর সিআরআর, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। ওকে, মেজর পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম ডিরেক্ট ট্যাক্সেস, ভারতের যে রেভিনিউ তা মেইনলি আসে ডিরেক্ট ট্যাক্সেস থেকে। ওকে, টার্ম লোন ফর এক্সপ্যানশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেইনলি প্রোভাইডেড বাই, যে টার্ম লোন সেটা কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংকই প্রোভাইড করে। দিস ইনভেস্টমেন্ট পলিসি এমপ্লয়িজ সেলিং দ্য ইকুইটিজ অফ দ্য পিএসইউ টু ওপেন ক্যাপিটাল মার্কেট। তো এই ডিসইনভেস্টমেন্টটা কি, ডিসইনভেস্টমেন্টটা হচ্ছে এক কথায় মাথায় রাখো যে যেগুলো পাবলিক প্রপার্টি সেগুলোকে বিক্রি করে দেওয়া, সেটাই হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। ওকে, অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ ইনক্রিজ ইন শার্প অফ এফডিআই, যে এখন যে বর্তমান যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেন আরো বেশি করে হয় সেটা কিন্তু মাথায় রাখছে, মানে ইনক্রিজ যেন হয়। ওকে,
revenue from agricultural income tax is collected and received by only state government. এগ্রিকালচারের যত সমস্ত ট্যাক্স সবকিছুই কালেক্ট করা হয়, রিসিভও করা হয় বাই দ্য স্টেট গভর্নমেন্ট। 2013 সালের কোয়েশ্চেন, পঞ্চায়েতস ইন ওয়েস্ট বেঙ্গল আর অথরাইজড টু কালেক্ট ল্যান্ড রেভিনিউ। ওকে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেটা মাগনরেগা এখন হয়ে গেছে MGNREGS, gives right to employment for at least 100 days in a year, যেটা 100 দিনের কাজও বলা হয়। BPL means below poverty line. Indian economy is a mixed economy। দেখো এই মিক্সড ইকোনমি মানে কি? মিক্সড ইকোনমি মানে হচ্ছে যেখানে বেসিক্যালি ক্যাপিটালিস্ট কিছু ফিচার্স দেখা যায়, আবার কিছু সোশ্যালও ফিচার্স দেখা যায়, সেটাই হচ্ছে মিক্সড ইকোনমি। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া ওয়ান টেকিং লোন ফ্রম IMF থেকে লোন নিয়ে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ইন্ট্রোডিউস করা হয়। India's informal sector engages 93 of its workforce. ভারতের যত ওয়ার্কফোর্স আছে তার মধ্যে only 7% people were engaged in formal sector, আর rest মানে 93% were engaged in informal sector during I mean before 2015, because এটা 2013 সালের কোশ্চেন আমরা সলভ করছি। দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আলতামাস কবির। দেখো এখানে কিন্তু 2021 ভেবে ধরো না, কারণ আমরা 2013 সালের কোশ্চেনকে সলভ করছি। শেয়ার অফ দ্য সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ হাইয়েস্ট সার্ভিস সেক্টর। সেই সময় কিন্তু সার্ভিস সেক্টরের শেয়ার সব থেকে বেশি ছিল জিডিপিতে। ওকে, দ্য মহলানবিস স্ট্র্যাটেজি অফ ইন্ডিয়ান প্ল্যানিং গেভ এমফাসিস টু দ্য গ্রোথ অফ হেভি ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আমরা জানি সেকেন্ড যেটা 5 ইয়ার প্ল্যান, সেটাকে মহলানবিস স্ট্র্যাটেজি অনুযায়ী তৈরি করা হয়েছিল, and that mainly focused on heavy industrial সেক্টর গুলোকে। পার্সেন্টেজ অফ পোর ইন ইন্ডিয়া, ভারতে পোর মানে বিলো পভার্টি লাইন, বিপিএল এর পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড 40। এটা কিন্তু 2013 সালের করছি, আগে বলছি, এটাকে কারেন্ট বলে নিও না। ওকে, ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো ইন্ডিয়ান রুপি কারেন্ট অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। 2012 সালের কোয়েশ্চেন দেখি, হুইচ গ্রুপ অফ সোসাইটি ইজ ওর্স অ্যাফেক্টেড বাই কন্টিনিউয়াস ইনফ্লেশন। তো ইনফ্লেশন যেটা হয়, ইনফ্লেশনের দ্বারা কোন সোসাইটি বা গ্রুপ বেশিরভাগ এফেক্ট হয়, ওর্স্ট এফেক্টেড, খারাপ ভাবে, সেটা হচ্ছে দ্য ইনভেস্টর ক্লাস। কেন? কারণ যে বেশি আজকে ধরো ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পর হঠাৎ করে দেখছে দাম বেড়ে গিয়েছে, তো সেটা কিন্তু তাদের একটা ব্যাড ইম্প্যাক্ট করে। ওকে, তারপরে হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল কি? এখানে চারটা অপশনের মধ্যে সেটা হবে মানি ইজ ক্যাপিটাল। দ্য নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া 1991। এই কোশ্চেনটা কিন্তু 4 বার হয়ে গেল, তো গত কিন্তু 10-12 বছরে এই কোশ্চেনটা 4 বার এসেছে। হুইচ ইনস্টিটিউশন ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য framing of Indian monetary policy? তো ইন্ডিয়ান মনিটারি পলিসি কোন, হুইচ ইনস্টিটিউট ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য ফ্রেমিং ইন্ডিয়ান মনিটারি পলিসি? তো এই মনিটারি পলিসি কে মানে এ করে, সেটা মেইনলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া দেওয়া আছে, এটা মিস্টেকেনলি এটা হয়ে গেছে, সরি ফর দ্যাট, বাট দ্য অ্যান্সার উড বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেম দ্য প্রোগ্রাম অফ দ্য পভার্টি অ্যালিভেশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ইমেন্সলি বেনিফিটেড দ্য রুরাল পাওয়ার। তো রুরাল পাওয়ার যে, সেটাকে কোন প্রোগ্রাম, যেটা ছিল মেইনলি দারিদ্র দূরীকরণ প্রোগ্রাম, সেটা হবে ফুড ফর ওয়ার্ক and food for work program. No, actually see, কোশ্চেনটা আবার একটু দেখে নিই। নেম অফ দ্য প্রোগ্রাম অফ দ্য পভার্টি অ্যালিভেশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ইমেন্সলি বেনিফিটেড রুরাল পাওয়ার। তো এটা মেইনলি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম হবে, যেটা এখন মাগনরেগা হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর, এইটা হবে সি। ওকে, এখানেও এটা অ্যান্সার করা আছে, একটু সরি ফর দ্যাট, এটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। Which of the following factor is the most important for future industrial development of India? কোন ফ্যাক্টরটা ভারতের যে ফিউচার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে তার জন্য বেশি মানে বেশি ভালো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে? সেটা অবশ্যই কি, যত বেশি ইনফ্রাস্ট্রাকচার বেশি ভালো হবে, সেটাই হবে ভালো একটা গুরুত্বপূর্ণ মানে ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্ট তৈরি করবে। তো সেটা হবে অ্যান্সার হবে ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি। পয়েন্ট আউট দ্য মেন অবজেক্টিভ অফ সেজ মানে স্পেশাল ইকোনমিক জোন। তো এটার মেন অবজেক্টিভ ছিল ক্রিয়েটিং অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস ইন দ্য ইকোনমি, মেইনলি টু বুস্ট আপ এক্সপোর্ট বুস্ট আপ করার জন্য সেজ তৈরি করা হয়েছিল। ওকে, Name the international financial institution which controls the exchange value of currencies of different countries. তো ভারত বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রিজের যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা, যেটা এক্সচেঞ্জ ভ্যালু কারেন্সি এগুলোকে কি করে মেইনলি কন্ট্রোল করে, সেটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
Which constitutional mechanism is adopted for the distribution of resource between central and states? এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্স কমিশন সেট আপ ইন্টারভাল 5 ইয়ার্স। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি করা হয়, প্রতি 5 বছরে ফাইন্যান্স কমিশন সেট করা হয়, সেটাই কিন্তু স্টেট এবং সেন্টারের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হবে টাকার বা মানিটারি ডিস্ট্রিবিউশন সেটা বা রিসোর্স ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু কি করে, ঠিক করে। 2011 সালের কোয়েশ্চেন, রোলিং প্ল্যান কভার দ্য পিরিয়ড 1978 থেকে 2080, সরি 1980 অবধি, এই দুটো বছরকে রোলিং প্ল্যান টাইম বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং কমিটিজ ইজ কনসার্নড কমিটিজ আর কনসার্নড সরি কমিটিজ ইজ কনসার্নড উইথ দ্য রেগুলেটরি অফ এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি ভারতের যে বিভিন্ন রকম এক্সপেন্ডিচার হয় সেটা কিন্তু দেখাশোনা করে। প্ল্যানিং কমিশন ইজ এ নন পলিটিক্যাল বডি। ওকে, প্ল্যানিং কমিটি কিন্তু কোনো পলিটিক্যাল বডি না। ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড? এটা থার্ড 5 ইয়ার প্ল্যানে 1960 সালের পরে। ওকে, পরে মানে ওই ডিকেডে। হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমিটমেন্ট অফ দ্য 10 প্ল্যান? তো 10 প্ল্যানের আগে প্রায় 6খানা অ্যানুয়াল প্ল্যান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। দ্য ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট অফ 5 ইয়ার প্ল্যান ইজ গিভেন বাই দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952 সালে তৈরি হয়েছিল এনডিসি, সেটা কিন্তু ফাইনাল কি দেয়, অ্যাপ্রুভাল দেয়। ওকে, যে কোনো 5 ইয়ার প্ল্যান যেটা মানে খসড়া বা প্রপোজাল তৈরি করা হয়। দ্য 10th প্ল্যান অ্যালোকেশনস গেভ দ্য ম্যাক্সিমাম বুস্ট টু এগ্রিকালচার, যেটা 10 নম্বর 5 ইয়ার প্ল্যান ছিল, সেই 5 ইয়ার প্ল্যান ম্যাক্সিমাম ইম্পর্টেন্স দেয় এগ্রিকালচারকে। ওকে, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স, প্রতি 5 বছর ফাইন্যান্স কমিশন কিন্তু প্রেসিডেন্টের দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা তৈরি হয়। Finance are distributed between center and states on the basis of recommendation of finance commission. Okay, which of the following industries has shown a high rate of growth since 1980s? এটা হবে capital goods industries. Liberalization means, liberalization এর মানে কি? Liberalization দেখো এখানে 1 আর 3 নম্বর, এখানে তিনটা স্টেটমেন্ট আছে, এখানে 1 আর 3 নম্বরটা ঠিক। The removal of industrial licensing, তো liberalization মানে কি? তাকে লিবারাল করে দেওয়া, তাহলে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংটাকে হটিয়ে দেওয়া। and withdrawal of MRTP restriction, এই রেস্ট্রিকশনটাকে উঠিয়ে দাও। কিন্তু ডিরিজার্ভেশন অফ আইটেমস ফ্রম এসএসআই লিস্ট, এটা কিন্তু একদম ভুল। ওকে, হোয়াট ইজ দ্য রিভাইজড টার্গেট রেট অফ দ্য গ্রোথ ইন দ্য 11th প্ল্যান? তো 11th প্ল্যান্টে যে জিডিপি তে টার্গেট ছিল, সেই গ্রোথ রেটটা কত ছিল? সেটা ছিল 8%। ওকে, 2000 লাস্ট, এই বছরের লাস্ট ইয়ারের, সরি এই লেসনের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন। তো ভ্যাট কি? ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ প্রোডাকশন অফ এ কোম্পানি, এটা একটা ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, বাট ইট হ্যাজ নাও বিন রিপ্লেসড বাই জিএসটি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স লিভিড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? তো কোন ইনডিরেক্ট ট্যাক্সটি এখানকার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট লেভি করে? সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। দ্য অ্যাপেক্স বডি হুইচ অপারেটস মাইক্রো ফাইন্যান্স স্কিম বাই প্রমোটিং সেলফ হেল্প গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য হোমোজিনিয়াস ক্লাস থ্রু ব্যাংকস or non-governmental organization is national bank or agricultural or rural bank? মানে বলছে কোন অ্যাপেক্স বডি যেটা মেইনলি অপারেট মানে কন্ট্রোল করা মাইক্রো ফাইন্যান্স গুলোকে, সেটা কোনো ন্যাশনাল ব্যাংক বা এগ্রিকালচারাল ব্যাংক বা রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক হবে। ওকে, which 5 year plan was suspended on year before its time? এটা 5 নম্বর 5 ইয়ার প্ল্যানটাকে তার যে 5 বছরের আগেই 1 বছর থাকতেই তাকে সাসপেন্ড করা হয়েছিল। দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 সালে যেটা হয়, ফিমা বলা হয়, সেটা মেইনলি বোথ ফিসক্যাল ডেফিসিট এন্ড রেভিনিউ ডেফিসিটকে কমানোর জন্য সেটা সেই অ্যাক্টটা কিন্তু নিয়ে আসা হয়েছিল। ওকে, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ভ্যালু টার্মস কামস ফ্রম সফটওয়্যার সার্ভিস। তো ভারতের যে লার্জেস্ট কন্ট্রিবিউটর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে, সেটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস। In which of the following 5 year plans a bold approach was adopted towards a long-term employment policy? সেটা কিন্তু এমপ্লয়মেন্ট পলিসি নিয়ে 6th 5 year প্ল্যানে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল 6 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওকে, the process of radical economic reforms and liberalization in India was started in the year, এটা আবার এই কোশ্চেনটা এসেছে 1991 সালে। ওকে, আফটার ডেথ এডি, ওকে, আফটার ডেথ অফ Jesus Christ. Globalization is being reflected in Indian scenario through the establishment of shopping mall. দেখো এখানে চারটা অপশন আছে, নেভার শপ, নেভারহুড শপ, লোকাল বাজারস এন্ড স্টেশনারি শপস এন্ড শপিং মল। তো কোনটা দেখে বুঝতে পারবে যে আমাদের ভারতবর্ষে গ্লোবালাইজেশন বেড়েছে? শপিং মল দেখে, কারণ শপিং মলে বাইরের ব্র্যান্ড এভরিথিং সবকিছু সেখানে থাকে। তো এখানে বোঝায় যে ইন্টারন্যাশনাল মানে বাইরের থেকে এফডিআই সহ বিভিন্ন জিনিস কি করা হচ্ছে, ইন্ডিয়া ইজ ওয়েলকামিং। ওকে,
which one of the following year is regarded as base year for construction of wholesale price index? তো wholesale price index এটা মেইনলি ইনফ্লেশন মেজার করার জন্য একটা হোলসেল প্রাইস ইন্ডেক্স এন্ড কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই দুটো। তো এখানে হোলসেল প্রাইস ইন্ডেক্স থেকে কোশ্চেন করা হচ্ছে। তো বেস ইয়ার ধরা হয় 1993 থেকে 94 কে। ওকে, তো এটা দেখো আমরা 2010 সালের কোশ্চেন পড়ছি। তো প্লিজ ডোন্ট বি লাইক যে ভুলভাল, মানে এটাকে 2021 এর ভেবো না যে কি এটা ভুল। ওকে, কারণ আমরা 2010 সালের উই আর analyzing the question of 2010. The central government is to collect rupees 120 crore from disinvestment in 2019-10. So that was this is all for today's lesson. অনেকগুলো কোয়েশ্চেন প্রায় আমরা 2021 অব্দি 2010 থেকে কভার আপ করেছি। নেক্সট যেটা পার্ট ইকোনমিক্স এর, সেই পার্টে আমরা ট্রাই করব আরো 10 বছরের এক্সট্রা অ্যাড করার, এবং এই ইকোনমিক্স এর পরে বাকি পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এভরিথিং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এভাবেই কিন্তু যে সমস্ত কোয়েশ্চেন গুলো আছে কোয়েশ্চেনের সাথে এক্সপ্লেনেশন কিন্তু আমরা দিতে থাকবো। তো থ্যাংক ইউ for being right here with me. Thank you for indulging me. See you in the next video.